আমার সাথে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় কাছের বড় ভাই ডক্টর আশুতোষ দাস। থ্যাংক ইউ দাদা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে এত সুন্দর একটা আপনার চ্যানেলে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার নাম আশুতোষ নাথ। আমি এই যে লাস্ট মেতে আমার পিএইচডি ডিফেন্স দিলাম। তো আমার পিএইচডি সাবজেক্ট ছিল অর্গানিক অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রি। তো আপনারা জানেন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস বস্টনে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে পিএইচডি শেষ করলাম। তো আমার শুরুটা হয়েছিল অ্যাকচুয়ালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দিয়ে। আমি 2011 10-11 সেশনে আমার ব্যাচেলর শুরু হয় ডক্টর হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামে। তো সেখান থেকে 2016-তে শেষ করে 2017-তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে আমি মাস্টার শেষ করি 2017 থেকে 19 আমার নভেম্বরে শেষ হয়। এরপর কোভিড সিচুয়েশন, এরপর 2021-এ আমার বস্টনে আসা। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো দাদা এখন তো এখানে চলে এসেছেন, তো আমার মূল আলোচনাটা হচ্ছে আপনি এখানে আসার পর যে ল্যাব অথবা যে সুপারভাইজার অথবা যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যাই বলি পিআই বাছাই করা, এবং সেই ল্যাব বাছাই করার পর সেখানে টিকে থাকা, তার এনভায়রনমেন্ট বোঝা, মন বোঝা, পিআই এর সাথে সম্পর্ক, এবং এই পরবর্তী রিসার্চ এবং ব্যক্তিগত জীবনের যে সামঞ্জস্যতা বজায় রাখাটা, এই বিষয়ে আপনার চেয়ে ভালো মনে হয় না আর কেউ বলতে পারবে। আপনি অলরেডি এই পথে হেঁটে গেছেন। সো আমি আশা করব যে যারা এখানে আসার জন্য অলরেডি প্রস্তুত কিন্তু তারা কিছুটা মানে ভুক করছে, অনেক ক্যাম্পাসে আছে, আমি অনেকের কাছ থেকে শুনি যে যাদের পিআই এর সাথে সম্পর্ক ভালো না, বা কিভাবে আগাবে, কিভাবে চুজ করবে, কিভাবে ল্যাব বাছাই করবে, কোন টপিকে যাবে, এগুলো নিয়ে অনেকের একটু ভীতি কাজ করে। সো ওই বিষয়গুলো নিয়ে আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চারপাশে যা দেখেছেন সেই বিষয়ে যদি একটু যদি আলাপ করেন তাহলে আমার মনে হয় অনেকের অনেক উপকার হবে। আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে জীবন যুদ্ধ কখনো শেষ হয় না। আপনি যতই সফলতার উপরে ওঠেন, আপনাকে যুদ্ধ করতে হবে। আপনার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা আগামী দিন, আগামী 1 ঘন্টা, আগামী সেকেন্ড অনিশ্চয়তার মধ্যে। সেক্ষেত্রে আমরা যারা মনে করি, যারা আমরা আমাদের মাতৃভূমিতে আছে, যে পরদেশে মনে হয় জীবনটা অনেক সুখের, মনে হয় সুখ শান্তি মনে হয় সব ওই জায়গায়। বাস্তবে কিন্তু মানে যেটা রিয়েলিটি, হ্যাঁ, অর্থনৈতিক ব্যাপারটা অন্যরকম, বাট বাস্তবে হচ্ছে জীবনটা একটা যুদ্ধ। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ যুদ্ধ করে আছে, যুদ্ধের ধরনটা ভিন্ন, এবং প্রত্যেকটা মানুষের জীবনের যুদ্ধটা সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করছে যে কারো জীবনের যুদ্ধের সাথে কারো জীবনের মিলবে না। জীবন যুদ্ধ থেমে থাকবে না, যেখানে যা যুদ্ধ করতে হবে। তো সেই যুদ্ধের অংশ হিসেবে আপনাকে নিতে হবে পিএইচডি লাইফটা। প্রতিনিয়ত আপনাকে যুদ্ধ করতে হবে এনভায়রনমেন্টের সাথে, আশেপাশের মানুষের সাথে। তার মানে এমন নাই যে মানুষের সাথে হাতে যুদ্ধ করবেন, এখানে মেন্টালি যুদ্ধ করতে হয়। তো প্রথমে আমার যেটা সুবিধা সেটা হচ্ছে, যেহেতু আমার পিআই আগে থেকে ঠিক ছিল, আমি ওনার আন্ডারে কাজ করব। আমার এই ইউনিভার্সিটি বস্টনে অর্গানিকের, উনি যেহেতু প্রফেসর, আমার যেহেতু রিসার্চ অর্গানিকের, তো আমার স্টুডেন্ট অন্যরকম। বাট অন্যদের যেটা হয় সেটা আসে এক সেমিস্টার যায়, তারপর পিআই চুজ করতে হয়, তখন দেখে শুনে পিআই ল্যাব চুজ করা যায়। সো আমারও সেই অপশন ছিল। আমি এমন না যে এসে ওনার সাথে কাজ করতে হবে, এটা ম্যান্ডেটরি তা না, কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, মানে সেই সুযোগটা আমার আছে। এটাকে, যেটা অনেক ইনস্টিটিউটে এটাকে ল্যাব রোটেশন বলে। অর্থাৎ প্রথম 2 সেমিস্টার আপনারা হয়তো 2 থেকে 3টে ল্যাব বা 4টা ল্যাব 2 মাস বা 1.5 মাস করে ঘুরে কাজ দেখে তাদের সাথে নিজে কতটুকু করতে পারেন এবং কোন কাজটা আপনার পছন্দ হচ্ছে, কোন কাজটার প্রতি আপনার আগ্রহ আছে, সেটা আপনি নিজেও যাচাই করতে পারবেন। তারপর পিআই অ্যাজ এ পার্সন কেমন, সেই বিষয়টাও অনেকটা জরুরি আমার যা মনে হয়। তো এবার দাদা বাকি সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ল্যাব যখন ভিজিট করায় তখন তো বোঝাই যায় যে ল্যাবের কাজগুলো কেমন, সে কাজের সাথে আমার কাজ যাচ্ছে কিনা, মানে আমার যে চিন্তাধারা সে তার সাথে যাচ্ছে কিনা। প্লাস ল্যাবের যে এনভায়রনমেন্ট, এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এনভায়রনমেন্ট। সেটা হয়তো আশেপাশে
এক সেমিস্টার 2 সেমিস্টার গেলে বোঝাই যায় যে ল্যাবের এনভায়রনমেন্টটা কেমন। তবে সবচেয়ে যেটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে স্বাধীন মতো কাজ করা যায় কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। মানে এমন যদি হয় কোন একটা ল্যাবে যে আপনাকে সবসময় প্যারা দিয়ে গেল, হ্যাঁ মাইক্রো ম্যানেজ। হ্যাঁ, তখন একটু কষ্ট হয়ে যায় সার্ভাইভ করতে। আরেকটা জিনিস অনেক ল্যাবে আমার দেখছি সেটা হচ্ছে প্যারা দেয় না, অর্থাৎ কুল থাকে। এখানে যেটাকে বলা হয়, মানে আমাদের দেশে যেটাকে বলে সাইলেন্ট কিলার। আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনার হয়তো দেখা যাবে একটা সময় গিয়ে বলবে যে ইউ আর নট ফিট ইন দিস ল্যাব, কিছু বলবে না এটা। তো এই জিনিসগুলা সুপারভাইজ মানে পিআই টু পিআই ডিপেন্ড করে, কে কেমন সুপারভাইজারের সাথে আপনার সম্পর্ক কেমন কেমন সেটা ডিপেন্ড করে। তো অনেক সময় এখানে একটা এনভায়রনমেন্ট সেটা হচ্ছে আপনাকে চোখের উপরে কিছু বলবে না, এখানে বলবে না যে তুমি এই দোষটা করছো, নেভার, দে উইল নট টেল ইউ, বাট দে উইল তোমার বলবে এখানে তুমি এই জায়গাটা ইমপ্রুভ করো, এরকম বলবে। মানে ওরকম ডিরেক্ট নেগেটিভ ওয়ার্ড এখানে ইউজ করে না। আর এখানে সবার সামনে এরকম কিছু বলে না, নাকি হয়তো সতর্ক করা হবে আপনার যদি কোনো কাজে সেটা যদি ভুল হয় সেটা আলাদা ডেকে একটা রুমে গিয়ে তোমার সাথে কথা বলবে। এবং আপনার অ্যাপ্রিসিয়েশনের যখন আবার আরেকটা বিষয় আছে, এটা আপনাকে একটু দাদা আটকে দিই। আমি দেখেছি যেমন আমার ল্যাবের ক্ষেত্রে হয়, যেমন আমার ল্যাবে কারো তো কোনো ভুল আমি ধরতে দেখি না, তো প্রফেসর হয়তো তখন সেটাকে বলে কি যে ওইটা করে দেখো তো, সে কখনো বলবে না যে আপনি যে কাজটা করেছেন সেটা ভুল হয়েছে। অর্থাৎ ওনার যেটা পছন্দ হয়নি আপনার ওই তার ভাবভঙ্গিতে বুঝে নিতে হবে, তার আচরণে বুঝে নিতে হবে যে যখন উনি বলছেন সাজেশন দিচ্ছেন যে এই বিষয়টা তো করেছে, ঠিক আছে, দ্যাটস এ গুড, ওইটা একটু ট্রাই করে দেখো তো, তখন আপনাকে ধরে নিতে হবে যে উনি ওটা প্রেফার করছেন, আপনি ওই পথেই এগোন। এবং এদের আমি আমার প্রফেসরকে যতটুকু দেখেছি উনি যেটা বললাম যে কারো ভুল তো ধরছেনই না, বরং যখন কেউ কোনো কিছু ভালো করতেছে তখন সবার সামনেই সেটা নিয়ে বেশ ফুল্লতার সাথে উনি প্রেইজ করতেছে যে অমুকের রেজাল্ট ভালো এসেছে, অমুকের পেপার পাবলিশড হয়েছে, অ্যাপ্রিসিয়েশনটা সবার সামনে করে। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন গুলো আসলে সবার সামনে করে। হ্যাঁ, চুজ করার জন্য যেটা সামারি করতে পারে সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে ল্যাবের এনভায়রনমেন্ট। 2 নম্বর যেটা হতে হবে সেটা হচ্ছে আমার চিন্তার সাথে ল্যাবের কাজ যায় কিনা, যদি না যায় তাহলে সেখানে আবার স্ট্রাগল করতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি ল্যাবের পিউরিফিকেশন বা আমার কাজগুলো আমি ভালো বুঝি, আমি হুট করে যদি একটা বায়োলজি ল্যাবে জয়েন করি, ফার্স্ট 6 মান্থ আমার খুব স্ট্রাগল যাবে, আমি কিছুই ধরতে পারবো না। কিন্তু তার মানে এই না যে আপনি ভালো করবেন না, এক্স্যাক্টলি সেটাই আমি আসলে বলতে চাচ্ছি। হ্যাঁ, সেটা যার ব্যক্তিগত, তুমি কনসিডার করতেই পারো যে ইটস ওকে, উই ক্যান কনসিডার এন্ড উই ক্যান লার্ন, দেন উই ক্যান গো ফরওয়ার্ড। সো সেটা তার ব্যক্তিগত, হ্যাঁ, যে আপনি কতটুকু চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন সেটাই। হ্যাঁ, তৃতীয় নাম্বার হচ্ছে যেটা আমি মোস্ট ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে পিআই এর মাইন্ড রিড করা। যে পিআই এর মাইন্ড যতক্ষণ রিড না করতে পারবেন আপনি ততক্ষণ আমার মনে হয় খুব সারো। হ্যাঁ, এবং নিজে স্বস্তি পাবেন না, কাজ করে আনন্দ পাবেন না, এবং সে কি চায় এটা বুঝতে আপনাকে আউটপুট দিতে হবে। সে যেমন অনেক ল্যাবে আমি দেখছি যে শোনায় সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা পিআই চাই নতুন 2টা পেপার পড়ে তাকে ইনফরমেশন করা। তো একটা স্টুডেন্টকে নতুন 2টা পেপার পড়ে নতুন আইডিয়া ওকে শেয়ার করা বা পেপার ইনফরমেশন শেয়ার করা, এবং তখন জয়েন করে তখন তার টিএ প্রেশার থাকে, কোর্স ওয়ার্ক প্রেশার থাকে, অ্যাসাইনমেন্ট প্রেশার থাকে, তো সবগুলো মিলে তখন 2টা পেপার প্লাস ল্যাবের কাজ, এটা খুবই হার্ড ওয়ার্কিং হয়ে যায়। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি চাই তাই অনুযায়ী সেটা দিতে পারতেছে কিনা, এই 3টা জিনিস আমার মনে হয় ফলো করলে পিআই এর ব্যাপারটা সলভ হয়ে যায়। তো ধরেন নিন আমি ল্যাব বাছাই করে ফেলেছি এবং অলরেডি 1 সেমিস্টারের মতো কাজ করছি এবং এখানেই আমি কাজ এগিয়ে নিয়ে যাব। তো এই ল্যাবে নিজেকে সার্ভাইভ করা, ল্যাবের পোস্টডক থাকে তার সাথে, এবং ওই আপনি একদিন আলাপের সময় আমাদের মনে আছে বলেছিলেন যে ধৈর্য হারা হওয়া যাবে না, এই বিষয়গুলো মানে এবার জয়েনিং এর পরে তখন আপনি কিভাবে নিজে টেক কেয়ার করবেন এবং পিআই এর সাথে সম্পর্ক ভালো করবেন? এখানে একটা কথা আমি বলে দিই, আমার মনে হয় প্রতি 100 জন পিএইচডি জার্নিতে ইউএসএ তে খুব কম সংখ্যক ছাত্রদের পিএইচডি লাইফটা স্মুথলি যায় না তেমন না। আমি দেখছি যে অনেকের পিএইচডি লাইফটা অনেক স্মুথ, জয়েন করছে, কাজ করছে, পাবলিকেশন হয়েছে, জাস্ট 4 বছরে 5 বছরে ডিফেন্স দিয়ে দিছে। That's good. That's not any struggle. That's the smooth journey. So লাকে যদি সেরকম ভালো থাকে আমি বলবো না সেটা উদাহরণ না,
সেটা হয়তো একটা এক্সাম মানে এক্সেপশনাল হতে পারে, আচ্ছা, যেহেতু 100-তে 10 জন ছাত্র এভাবে হয়, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে একটা আপস এন্ড ডাউনস এর মধ্যে যায়। অবশ্যই। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। হুম, আমিও আমার লাইফ টক আমার পিএইচডি জার্নি এরকম স্মুথ যায় না। হুম। স্মুথ মানে আমার এই মনে হয়েছে মনে হয় আমার নেক্সট সেমিস্টারে আমি আর এই ইউনিভার্সিটিতে নাই। তো এটা হয়, এটা হবে, এবং হুম। এটা ধরে নিতে হবে, এটা হবে। হুম। সেই জায়গাটাতে আমি কিভাবে ওভারকাম করব সেই জায়গাটা। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, কিছু পিআই চায় যে তোমাকে একটা মানে একটা স্টুডেন্টকে একটা প্রবলেমে ফেলতে ইচ্ছা করে। কিছু পিআই। হ্যাঁ, আচ্ছা। চাই যে তুমি কঠিন সময়গুলো কিভাবে পার করো সেই জিনিসটা টেস্ট তাকে করার জন্য। অবজারভেশনে হ্যাঁ, রাখে। এটা এমন না যে তাকে সে পছন্দ করে না, তা না, ওকে হ্যাঁ, পছন্দ করে বিদায় ওকে একটা হার্ড টাইম পার করতে দেয় যে হ্যাঁ। আহ, সেটা আমি যদি এখন ইন ফিউচার পিআই হই মানে আমিও সেটা করব, কারণ না হলে আমার তার লিটমাস টেস্টটা হবে না। এটা খুবই এটা ভালো একটা পয়েন্ট। লিটমাস টেস্টের লিটমাস মতো, টেস্ট ফর পিএইচডি হাউ হি স্টুডেন্ট। ক্যাপেবল টু হাউ হি ইজ ক্যাপেবল টু ডিল লাইক হার্ড টাইম, হার্ড লাইফ, হার্ড টাইম। হার্ড টাইম। এটা এটা খুবই শুধুমাত্র ভালো, যে পিএইচডি তা না, এটা নিজের লাইফের ক্ষেত্রেও কাজে দিবে কাজে অবশ্যই। দেয় যে আমাকে কঠিন সময়গুলো কিভাবে চুপ থেকে সাইলেন্ট থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি প্রবলেমগুলো সলভ করব, হুম। ওটা থেকে দূরে না গিয়ে ওটার ভিতরে থেকে থেকে কিভাবে আমি আমি কিভাবে thinking বেরোবো। একটা সিম্পল সলিউশন হতে পারে, না হচ্ছে না আমি চলে যাচ্ছি, দ্যাটস নট এ গুড আইডিয়া। তখন কিন্তু আবার এটা তাকে যদি শুরু করতে হবে নতুন করে আরেক হ্যাঁ না, জায়গায়। সেটা যদি হয় তাহলে আপনাকে যে ফাইটটা করতেছে আপনি যুদ্ধের ময়দান থেকে চলে গেলেন, চলে গেলেন। যে দিস ইজ নট মাইন, এটা বলে আপনি হুম, স্কিপ করতে পারেন। বাট আমার ক্ষেত্রে যেটা মনে হয় সেই যে জায়গাটা মেন্টালি আপনাকে প্রিপারেশন থাকতে হবে যে আমি পিএইচডি জার্নি শুরু করছি, আমি এক জায়গায় স্টাক হব, এটা নিশ্চিত আমি স্টাক হবই। হুম, হুম। সেই জায়গাটা আমি কিভাবে ওভারকাম করব, তো সেইটার জন্য আমি যেটা মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের একটা ধৈর্য থাকা দরকার। কোন একটা প্রফেসর আপনাকে হয়তো বলতেছে আপনাকে ল্যাবে রাখবো না, তুমি পারফেক্ট না আমার ল্যাবের জন্য, বাট সে পারফেক্ট বলেই তো তোমাকে নিছে, তোমার ল্যাবে জয়েন করাইছে, হুম। তোমাকে 1-1.5 বছর কাজ করাইছে। এখন সে যদি বলে ইউ আর নট পারফেক্ট ইন ল্যাব, দ্যাটস নট এ রিয়েল টক। হয়তো সে আপনাকে ধরে নিতে হবে সে আপনাকে টেস্ট করতেছে, সেটা হুম। এটা নিশ্চিত, এটা 100% নিশ্চিত সে আপনাকে টেস্ট করতে, কারণ সে যদি মনে করতো আপনি পারফেক্ট না আপনাকে সেই ল্যাবে কখনো জয়েন করাতো না, আপনার পেছনে আচ্ছা। এতটা ইনভেস্ট করতো না, আপনাকে হুম। টাইম দিত না, হুম, হুম। কারণ পিআই আপনাকে টাইম দিচ্ছে, তো সে অবশ্যই, টাইম দিচ্ছে আপনার পেছনে ইনভেস্ট করতেছে, আইডিয়া অবশ্যই, ইনভেস্ট করতেছে। অবশ্যই। তো 1.5 বছর পর আপনাকে যদি বলে সেটা, তার মানে হচ্ছে আপনাকে এখানে একটা সার্ভাইভ করার টেস্ট করতেছে। লিটমাস টেস্ট। সেই জায়গাটাতে আপনাকে যেটা করতে হবে ইটস ওকে, হ্যাঁ। আপনাকে কুললি ডিল করতে হবে যে ইটস ওকে দেন হাউ ক্যান আই ইমপ্রুভ মাই হোয়াই, মানে প্রফেসর আপনার কোন জায়গাটাতে ভুল ধরতেছে বা কোন জায়গাটাতে সে অসন্তোষ, হুম, হুম, হুম। সেই জায়গাটা আপনাকে ইমপ্রুভ করা, তাকে পোলাইটলি রিকোয়েস্ট করা গিভ মি টাইম, হুম। আই উইল টাইম, I'll recover. আই উইল রিকভার, Yes. এটা পোলাইটলি বলা। এবং সেই জায়গাটা যদি 6 মান্থ না হয় আরো 6 মান্থ টাইম নেন, আপনি বলেন, তাও পোলাইটলি বলেন যে, এবং আপনাকে দেখাইতে হবে প্রফেসরকে ইউ আর ট্রাইং। হুম। আপনি আপনি বললেন ট্রাইং, বাট আপনি মিটিং এ কোনো ট্রাইং এর কোনো আপডেট নাই, বা আপনি যে হুম, চেষ্টা হুম। করলেন সেটার কোনো প্রুফ নাই, হুম। তখন সে তো বলবে না কই। কিন্তু আপনি হ্যাঁ আপনি পারতেছেন না, আপনি 5% ইমপ্রুভ করেন, হুম। 10% ইমপ্রুভ করেন, হুম। ইমপ্রুভমেন্ট আপনাকে দেখাইতে হবে। হ্যাঁ। সেই জায়গাটা এখন আপনি 0% ইমপ্রুভ করলেন সেটাও দেখাইতে হবে যে আমি এই করেছেন, চেষ্টা রেজাল্ট করলাম, আসেনি। রেজাল্ট আসেনি। চেষ্টা হ্যাঁ। করতেছেন, আপনাকে কিপ ট্রাইং করতে হবে, আপনাকে হাল ছাড়লে হবে না। হাল ছাড়লে ওই হবে না। মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া যাবে না আমি ছেড়ে চলে যাব, হুম। আমাকে দিয়ে হচ্ছে না, আমি আর কত দিব, এই জিনিসগুলো চিন্তা করা যাবে না। হুম। আপনি কত দিতে পারতেছেন না বলে আপনাকে পুশ করতেছে সে, হুম। আপনি ঠিক মতো দিতে পারতেছেন না বলে পুশ পুশ করতেছে। তো সেই জায়গাটা আপনাকে আরো বেশি পুশ করতে হবে। যদি আপনি সেই জায়গায় 8 ঘন্টা আপনি ল্যাবে দিতেন, এখন দিতে হবে 16 আওয়ার, ঘুম হারাম করে দিতে হবে যদি প্রয়োজন হয়। হুম, হুম। কিছু সে আপনাকে মাথা রাখতে হবে, এটা কিন্তু কন্টিনিউ প্রসেস না, না, এটা কিছুদিনের এটা জন্য। কিছুদিনের জন্য, হয়তো হ্যাঁ। সেটা আপনি 3 মাস ঘুম হারাম করলেন, 2 মাস ঘুম হারাম করলেন, হুম। বাট আপনি একটা সময় যে তার যে আমাদের কথায় আছে না যে যাকে যে কি ভালোবাসে তাকে বেশি
আঘাত করে। আঘাত করে। ব্যাপারটা এরকম, আপনাকে প্রফেসর বেশি ভালোবাসলে হয়তো সেই জায়গাটা আপনাকে আপনাকে টেস্টও বেশি করছে। আঘাত করতেছে। আচ্ছা। সে জানে যে আপনার থেকে এটা পাবে, সে জানে যে আপনাকে এটা দিলে আপনাকে পাবে, এবং সেই জন্য আপনাকে এই কাজটা দিয়েছে, কঠিন কাজটা। হ্যাঁ, সেটা যদি আপনি সাকসেস হন, আপনি সবচেয়ে প্রিয় হবেন ওই তখন লেভেল। ইউ উইল বি বস ইন দ্য নেক্সট 3 months later. সেটাই। দ্যাট কুড বি, সেটাই আমার ক্ষেত্রে হয়েছে। আপনার কথা একটা আমাদের কথা মনে পড়লো, প্রায় যে ইদানিং শুনতে পাওয়া যায় না, আমিও হয়তো আগে কোথাও শুনেছি যে তোমাকে নিশ্চয়ই বিধাতা এমন কোন সমস্যা দিবে না যে সমস্যা তুমি সমাধান করতে পারবা। সো আপনাকে ধৈর্য ধরে পরীক্ষা দিয়ে যেতে হবে। সমাধান না থাকলেও ওই যে সমস্যা ক্রিয়েট করলো করা, সেটা একটা সমাধান। আচ্ছা, আপনি যেখান থেকে প্রবলেম গুলো তুলে আনছেন সেটা একটা কিন্তু হ্যাঁ পরবর্তী রিসার্চের জন্য কাজ করে। এগুলো একটা লার্নিং কার্ভ, যে আই হিট দ্য লার্নিং কার্ভ, এবং এই বিষয়গুলো আমি জানতে পেরেছি এই রিসার্চ করতে গিয়ে। এবং রিসার্চ করতে গিয়ে আপনি দেখলেন যে এই টেস্টের আদতে কোনো প্ল্যানই ছিল না প্রফেসরের। সে আপনাকে শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য একটা কঠিন পরীক্ষা চাপিয়ে দিয়েছে, কঠিন এক্সপেরিমেন্ট চাপিয়ে দিয়েছে, আপনি যাতে এখানে আরো কিছু উত্তর খুঁজে বের করতে পারেন। এরকম আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে, সেটা উত্তর না হোক প্রশ্ন খুঁজে বের করা যায়। প্রশ্ন খুঁজে বের করা যায়, এই প্রবলেম আছে, এইগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। তো এই প্রবলেমগুলো সমাধানের জন্য আমাদের তখন এই মানে নিজেকে যে আমি অলরেডি যাচাই বাছাই করেছি, আমি যে ঝালাই করে নিয়ে এসেছি এই প্রসেসের মধ্যে দিয়ে, সেটা আমার পরবর্তী এক্সপেরিমেন্টে আমার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, একদম। আমার ক্ষেত্রে আমি আমার রিয়েল লাইফের এক্সপেরিয়েন্সে যদি বলি, আমার একটা সময় গেছে যে প্রফেসর বলছে তুমি মাস্টার্স নিয়ে চলে যাও। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তো সেই জায়গাটাতে আজকে আপনি পিএইচডি কমপ্লিট করে ডিফেন্স দিয়েছেন। মাশাআল্লাহ। ঠিক 3 মাস পর তুমি, আমার প্রফেসর আমাকে সেম প্রফেসর বললো তুমি এখন ও কিউ দাও, কোয়ালিফাইড এক্সাম দাও। যে জায়গায় আমি 3 মাস আগে অলরেডি ল্যাব ছেড়ে দিচ্ছেন, মাস্টার্স নিয়ে বের হয়ে যাচ্ছেন, এই সামারি আমার শেষ। তো সেই জায়গাটাতে আমি বলতেছি হ্যাঁ, আপনাকে মানে খুব বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি যখন 6 ঘন্টা টাইম দিতেন, এখন 8 ঘন্টা বা 9 ঘন্টা 10 ঘন্টা টাইম দেন। সময় দিতে হবে আসলে, আর ভাবতে হবে। ওইটাই, এটা হচ্ছে পিআই টু পিআই ভ্যারি করে, আপনি যেটাই বললেন। আর পিএইচডি লাইফটা হচ্ছে আসলে ভাবা, কাজ করা, আপনি কাজ করবেন 1 ঘন্টা, আর ভাবতে হবে বাকি 8 ঘন্টা। তো এই যে ভাবার জায়গাটাতে, আমার চিন্তার জায়গাটাতে, এখন আমরা যেহেতু মানুষ, আমরা অনেক কিছু চিন্তা করতে হয়, ফ্যামিলি, দেশ, বন্ধু, অর্গানাইজেশন থাকে, যদি সবকিছুতে আপনি যদি একসাথে ইনভলভ হয়ে যান না, পিএইচডি লাইফটা স্মুথ যাবে না। আপনাকে ফুল কনসেন্ট্রেশন, হয়তো ফুল না হলেও 80% পরিবার আর ল্যাব, এই যে দুটোতেই, তখন ওই জার্নিতে তো আমি মনে করি অন্য কোথাও, হ্যাঁ যদি যারা পারে তারা। তো একটা সময় আমি হচ্ছে সোশ্যাল থেকে, ওই সময়টাতে আমি সোশ্যাল নেটওয়ার্ক থেকে দূরে চলে গেছিলাম। আমার হচ্ছিল যে ওই চিন্তাগুলো মনে হয় আমার এই চিন্তাতে আরো বেশি কম সময় চিন্তা হচ্ছে, যে আমার রিসার্চ, এই জিনিসগুলো ইফেক্ট হয় যে আপনাকে একটা সময় গিয়ে এগুলো থেকে দূরে সরে, কিন্তু সেটা বেশি সময়ের জন্য না, আপনাকে ক্রিটিক্যাল টাইমটা আপনি নিজেও বুঝবেন যে আপনার কোথায় সময় দিতে হবে, এবং আপনি নিজেকে একটু গুটিয়ে নিচ্ছেন। তার মানে এই না যে সবকিছু ছেড়ে দিতে হবে। আপনি আপনার প্রফেসরের মন রক্ষার জন্য হয়তো একটা কঠিন সময় পার করছেন, সেটা হতে পারে 3 মাস, হতে পারে 1 সেমিস্টার বা 2 সেমিস্টার। তারপর যখন আপনি কাজ গুছিয়ে নিয়ে আসবেন, তখন আপনি আবার আপনার ব্যক্তিগত জীবনে রিল্যাক্স করতে পারবেন। সো হ্যাঁ, সেটাই পিএইচডি লাইফে এই আপস এন্ড ডাউনস, এই হার্ডল থাকবে। তো এর জন্য প্রস্তুতি নিয়ে মানসিকভাবে তারপর আপনাদের জার্নি শুরু করা উচিত। টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। টিম ওয়ার্ক ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি যদি ল্যাবের সাথে কনফ্লিক্ট হয়, ল্যাব পিপলের সাথে, ল্যাবমেটের সাথে কনফ্লিক্ট, এটা খুবই একটা ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে। আমার একটা কাজ যে বলে গেলাম, মানে আধা ঘন্টা পরে হয়তো আমার কাজটা ম্যানুয়াল অফ করতে হবে, একটা ইনস্ট্রুমেন্ট, আমি কাউকে বলে গেলাম এটা অফ করো। যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে সেটা অফ করা যাবে না, আর আমাকে তো তার সেই কাজটা করে দিতে হবে, হ্যাঁ। এখানে টিম ওয়ার্ক আরেকটা ইম্পর্টেন্ট। সময় পেলে হচ্ছে ল্যাবমেটের সাথে আড্ডা দেওয়া, এটা ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়া করা, এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ, ল্যাবমেটের সাথে বা আশেপাশের ল্যাবের মেম্বার সাথে, সবার সাথে একটা ফ্রেন্ডশিপ যদি আপনি গড়ে করতে না পারেন, আমরা জার্নিটা গড়ে তুলতে পারেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব ইম্পর্টেন্ট। মানে আমি আমার মতো থাকলাম, ব্যাপারটা এমন হয় না। হ্যাঁ, যেহেতু এক্সপেরিমেন্টালিস্ট হিসেবে আমাদের আসলেও কাজের অনেকগুলো নির্ভরশীলতা তৈরি হয়ে যায়। আপনি সারাক্ষণ একটা ল্যাবে বসে থাকতে পারবেন না, অথবা আপনার কোনো একটা সময়, যেমন আমার ক্ষেত্রে হয়
যে আমি শেয়ার করা এবং হ্যাঁ। নিজের প্রজেক্ট অন্যের সাথে শেয়ার করতে হয়, অবশ্যই। তো কারণ এই না হলে আইডিয়া হয়তো আমার কাছে যা আছে অন্যের কাছে আরো বেশি আছে, সে এটা বললো, বা ও যদি শেয়ার করে আমার আমার নলেজ আমি শেয়ার করলাম, সো এই শেয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ বাট ওই যে তাও হচ্ছে আহ, মেনে চলা আর কি, কার সাথে শেয়ার করতেছেন, এমন না যে আপনার প্রজেক্ট অন্য কাউকে ওপেন করে দিলেন, তা না, নিজের গ্রুপের মধ্যে নিজের এনভায়রনমেন্টের মধ্যে শেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমি নাম ধরে সাইন করতেছি না, আমার ল্যাবের রিসেন্ট একজন, আমি কান্ট্রির নামও বলতেছি না, রিসেন্ট একজন মেম্বার, আহ, সে ল্যাব ছেড়ে চলে যেতে হচ্ছে। হুম তার একমাত্র কারণ হচ্ছে টিম ওয়ার্ক সে করতে পারে নাই। সে সে সেটা একা আমার একা সাথে কাজ হোক করতে আর আমার অন্যান্য জুনিয়র সাথে কলিগদের হোক, সাথে কলিগের সাথে সে টিম ওয়ার্ক করতে পারে না, সে প্রত্যেকটা জায়গায় সে কনফ্লিক্ট হচ্ছে। হুম তো আপনার চোখের সামনে ভুল করতেছে কিছু জিনিস, উম, ভুলটা দেখে থাকতে হবে, আবার কিছু হুম। জিনিস ভুলটা বলতে হবে, কোনটা বলতে হবে কোনটা স্কিপ করতে হবে, ডিপেন্ড অন সিচুয়েশন, ডিপেন্ড অন কোন টাইপের ভুল করতেছে। হুম আরেকটা ব্যাপার, এখানে আমি বলাটা কেমন হয় তবু বলে ফেলি, প্রত্যেকটা গ্রুপেরে, প্রত্যেকটা পিআই গ্রুপেরে একজন মেম্বার থাকবে প্রফেসর খুব কাছে, হুম। দ্যাটস দ্য রিয়াল। হুম হুম আমার মনে হয় না শুধু এই জায়গায়, আপনি সবখানে ওয়ার্ক এনভায়রনমেন্টে যান, খুব একটা পছন্দের ফ্যামিলিতেও একজন লোক যান, তৈরি হয়ে যায়। অবশ্যই চারটা একটা সন্তান পরিবারের থাকলে 4 সন্তান চারটা একরকম না, সন্তানে একটা সন্তান বাবা মার প্রিয় থাকে। খুব প্রিয় থাকে। তো প্রত্যেকটা ল্যাবেরও এরকম একজন মেম্বার থাকবে যে খুব কাছের, হুম হুম তো আপনাকে সেই লোকটাকে খুঁজে বের করতে হবে ল্যাবের, তার সাথে আপনি যাই কোনো উল্টাপাল্টা করা যাবে না। হুম। সে আপনাকে একটা গালি দিলেও আপনাকে চুপ থাকতে হবে, আপনি এখানে ইকুয়ালিটি মেনটেন করতে পারবেন না, তার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, সোজা আপনাকে কথা। ইকুয়ালিটি মেনটেন করতে পারবেন না। হ্যাঁ, সে হয়তো আমার ল্যাবটা 3 দিন ক্লিন করলে আমাকে 8 দিন ক্লিন করতে হবে, এখানে আমি যদি বলি তুমি 3 দিন আমি 3 দিন, দিস নট, করাই যায় হুম, যদি হুম। সে না এরকম হয়, কিন্তু আমাকে 8 দিন করতে হবে, এটা হুম। মেন্টালিটি প্রথমে সেট আপ করতে হবে। তো যদি এরকম কোনো সিচুয়েশন থাকে ল্যাবে, অবশ্যই হ্যাঁ, এটা বুঝে যাবে সবাই। স্বাভাবিক। এটা নিয়ে রিজিড হওয়া যাবে না। হ্যাঁ, তো এই জিনিসগুলা টিম ওয়ার্ক বলে আর কি, কিছু কনসিডার, কিছু প্রফিট, এভাবে করে আপনাকে সামনে এগোতে হবে। হুম। সেই প্রিয় ল্যাবের যে পিআই এর যে প্রিয় মানুষটার সাথে ফ্রেন্ডশিপ করা, তার সাথে, মানে এমন না বলতেছি না যে আমাদের দেশে তাকে ঘুষ বা এরকম, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে তার সাথে সখ্যতা বজায় রাখা। সখ্যতা, হুম, তার সাথে যাতে কখনো কনফ্লিক্ট হ্যাঁ। না হয়, অন্য অন্য কারোর সাথে একটু তর্ক হলো তার সাথে বিন্দু পরিমাণে যাতে না হয়, হুম, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কারণ তার একটা রিপোর্টে আপনার ভালো মন্দ দিক, কারণ ল্যাবে হুম, পিআই আসে না, হুম, কোন ল্যাবে পিআই আসে না যদি সে সিনিয়র জুনিয়র না হয়, যেমন রিসেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে সে প্রতিদিন ল্যাবে আসবে, সেটা অন্য হুম, কথা, সেই কথাগুলো এই টপিকস এর সাথে যাচ্ছে না, বুঝতে পারছি। সে রিয়েল টাইম আপনাকে ল্যাব ভিজিট করতেছে, সেটা অন্য কথা, কিন্তু সিনিয়র প্রফেসরের ক্ষেত্রে তো তারা ল্যাবে আসবে না, তারা হয়তো মাসে 1 দিন আসতে পারে, হুম, হুম। কারণ আমার পিআই হয়তো 2 মাসে 1 দিন আর 2 দিন আসে, আচ্ছা, সো ইটস ডিপেন্ড অন পিআই। এটাই। তো সেই ক্ষেত্রে আপনার ল্যাবের প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ওই একজন থেকে যায়। একজনের থেকেই তার কাছে পৌঁছাবে। এটা অথবা সত্য। সে অথবা গ্রুপ মিটিং এ সবাইকে যেটা বলতো, কিন্তু রিয়েল টাইমের ইনফরমেশন যাচ্ছে কিন্তু একজন থেকে, একজন থেকে। সামথিং হ্যাপেন, সামথিং হুম। গোয়িং ওয়েল, সামথিং গোয়িং ব্যাড, Yeah, এভরিথিং ইজ গোয়িং ইনফরমেশন টু প্রফেসর। through that person. হ্যাঁ, তো হুম। সেই জিনিসটাকে আমার মাথায় রাখতে হবে, আমি কোনো রং খারাপ কিছু করতেছি কিনা ল্যাবে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, যদিও আমি এরকম কিছু ফেস করিনি, তবে হ্যাঁ আমাদের ল্যাবে তো অলরেডি পোস্টডক একজন আছে, প্রফেসরের সাথে তার সব সময় আলাপ হয়, সো সেই স্বাভাবিকভাবে মানে ল্যাবের রিয়েল টাইম হর্তাকর্তা সেটাই। সো ব্যাপারটা এমন না। নিজেকে কিছুটা, যেটা আমার মনে হয় যে হ্যাঁ একটু সাবমিসিভ হতে হবে, একটু নমনীয় হয়ে কাজ শেষ করতে হবে, মাথা গুঁজে কাজ শেষ করে আবার পিএইচডি নিয়ে একটা সময় বেরিয়ে গিয়ে যাই। একটা সময় গিয়ে তো সে ওই জায়গায় একটা সময় গিয়ে সে ওই জায়গায় পৌঁছবে। হ্যাঁ, পৌঁছবে। যখন আপনি আপনার কাজ প্রমাণ করতে পারবেন, 2-3 বছর ল্যাবে চলে এসেছেন, আপনি 2-3 আর বছর আপনার ধরে সিনিয়রও তো সে continuously- সবসময় থাকবে না, হ্যাঁ। সেও তো যাবে, সেও এক সময় চলে যেতে পারে। যে True, প্রিয় সেও যাবে, সেও সে যাবে। থাকবে না, তখন আপনি সেই প্রিয় জায়গাটা দখল করতে পারবেন যদি আপনি সেভাবে নিজের কনসিস্টেন্সি বজায় রাখেন। হ্যাঁ। তো যাই হোক, আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দাদা। এই আমরা চেষ্টা করব যে পিএইচডি তে এসেই যখনই এই যে হুটহাট ল্যাব চেঞ্জ করে ফেলার মতো চিন্তা ভাবনায় না যাওয়া, এবং পিআই এর বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে আমরা সতর্ক হব, এবং দাদা যে কথাগুলো বললেন সেগুলো আমরা অবশ্যই নিজেদের ক্ষেত্রে মিলিয়ে দেখার চেষ্টা করব যে চেক বক্স এটা আছে কিনা, অথবা এটা ওরকম কিনা। একদম শুরুতে আপনাকে সুপারভাইজার বাছাইয়ের ক্ষেত্রে
একটু বুঝে শুনে পদক্ষেপ নেয়া। এরপর যখন বাছাই হয়ে যাবে তখন যেভাবে আপনি হয়তো অন্যান্য আর 8-10 জন লোকের সাথে সমাজে মেশেন বা তাদের সাথে সম্পর্ক ভালো বজায় রাখেন, এই ল্যাবেও একটা সোসাইটির মতো। তো পিএইচডি মানেই ল্যাব। আমি এক্সপেরিমেন্টালিস্ট, যেহেতু দাদাও এক্সপেরিমেন্টালিস্ট, তো আমরা এই ল্যাবটা নিয়েই কথা বলছি। থিওরিট্রিশিয়ানদের বিষয়গুলো আলাদা, এবং সে বিষয় নিয়ে আমি আমার অন্য কলিগকে এখানে আমন্ত্রণ জানাবো পরবর্তীতে। উনি পরবর্তীতে হয়তো এসে কিছু বলবেন আপনাদেরকে, যে থিওরিট্রিশিয়ানের অ্যাঙ্গেল থেকে কিভাবে পিআই এর সাথে সম্পর্ক রাখতে হয়, কাজ কিভাবে দেখাতে হয় বা কি। আর দাদা যদি আরো কিছু বলার থাকে। আমি শেষ করে দিব। পিএইচডি লাইফটা আমি যেটা পিএইচডি লাইফ থেকে মানে আর্ন করছি, আমার মনে হয় কিভাবে কঠিন সময়কে নিজেকে স্থির রাখা যায়, সেটা সেটা নট অনলি পিএইচডি বাট জীবনের ক্ষেত্রেটা। তো পিএইচডি শেষ করা মানেই আপনি যেদিন আপনি ডিফেন্স দিবেন, দেন ইউল বি আ ডক্টর, সেদিন আপনার মনে হবে মানসিকভাবে একটা বিশাল পরিবর্তন হবে। আপনি মনে হয় যে ওই মুহূর্তে এই 1 সেকেন্ডের মধ্যে মনে হয় আপনি অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছেন। কমিটি মেম্বাররা বের হয়ে বলবে কংগ্রাচুলেশন, ইউ উইল বি আ নাও ডক্টর। সো দ্যাট টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড দেন ইউল বি আ গুড ম্যাচিউর। আমার মনে হয় যে না, এখন কি ম্যাচিউর, আরো বেশি ম্যাচিউর হয়ে যাবে। পিএইচডিটা আসলে শুধুমাত্র, পিএইচডি জার্নিটা শুধুমাত্র পড়াশোনা না, শুধুমাত্র গবেষণা না, এটা আপনাকে একটা পুরো একটা ব্যক্তি জীবনে একটা প্যাকেজ দিবে। যে প্যাকেজটাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক প্রবলেম সলভ করা, কথা বলা, অনেক কিছু। বাট আমার মনে হয় যে এখানের পিএইচডি লাইফটা আপনাকে একটা লাইফের একটা লার্নিং পার্ট, দ্যাট নট অনলি সার্টিফিকেট, দ্যাট কুড বি লাইফের একটা মনে সার্টিফিকেট দেয়। সেটাই। তো ধন্যবাদ দাদা, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করলেন। আর আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আপনার দর্শকের জন্য অনেক শুভকামনা। পিএইচডি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে এই লোকগুলো, কিভাবে আছে, কিভাবে বেঁচে আছে, কিভাবে সার্ভাইভ করছে, সেই বিষয় নিয়ে কথা খুব কমই হয়, আমরা শেয়ার করি না, আমরা এতই ব্যস্ত থাকি। তো আমি এই ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বার করার চেষ্টা করছি। আবার হয়তো আমরা আরেকটা অন্য বিষয় নিয়ে কথা বলবো, আলাপ হবে অন্য আরেকদিন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।